যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের গলফ ক্লাবের কাছে গুলির ঘটনায় অস্ত্রসহ সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপদে আছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গলফ মাঠে গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তার কাছে AK-47 ঘরানার অস্ত্রটিও জব্দ করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। স্থানীয় সময় রোববার 15 সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটির দিনে ট্রাম্প নিজেই ওই এলাকায় গলফ খেলছিলেন। সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে নিরাপত্তা দিয়ে রেখেছিলেন এবং তারা ঝোপের ভেতরে বন্দুকের নল দেখতে পান। এরপর নিরাপত্তা বাহিনী 4টি গুলি ছোড়ে, কিন্তু বন্দুকধারী পালিয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ওই ব্যক্তিকে কিছুক্ষণ পরই মার্টিন এলাকায় আটক করা হয়। স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী সন্দেহভাজনের গাড়ির ছবি তুলেছিলেন, যা পরে পুলিশকে সহায়তা করে। যদিও বন্দুকধারী ট্রাম্পের দিকে গুলি চালাতে সক্ষম হয়েছিল কিনা তা স্পষ্ট নয়। এক বিবৃতিতে FBI বলেছে, ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় গুলির ঘটনায় সাড়া দিয়েছে FBI। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সবকিছু বিবেচনায় মনে হচ্ছে সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছে। ঘটনার পর ট্রাম্পের প্রচার শিবির থেকে জানানো হয়, ট্রাম্প যেখানে ছিলেন সেখানেই গুলি চালানো হয়েছে, তবে তিনি নিরাপদে আছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের খুব কাছেই বন্দুক হামলার ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়েছে। ওই ব্যক্তির নাম রায়ান ওয়েসলি রুথ। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, রুথ উত্তর ক্যারোলিনা গ্রিনসবরের একজন সাবেক নির্মাণকর্মী। তার কোনো সামরিক সংশ্লিষ্টতা নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন রুথ। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে রুথের বায়োতে লেখা, মানবাধিকার, স্বাধীনতা এবং গণতন্ত্রকে সমর্থন করতে আমাদের প্রত্যেককে অবশ্যই প্রতিদিন ছোট ছোট কাজ করতে হবে। আমাদের প্রত্যেককে অবশ্যই চীনাদের সাহায্য করতে হবে। এর আগে 2023 সালে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রুথ দাবি করেন, রাশিয়ার অভিযান শুরুর পর মার্কিন স্বেচ্ছাসেবক হিসেবে তিনি ইউক্রেনে গিয়েছিলেন। সে সময় তার কোনো সামরিক অভিজ্ঞতা ছিল না। 58 বছর বয়সী রুথের সহিংসতার ঘটনা এটি প্রথম নয়। 2002 সালেও একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো গুরুতর ছিল। যদিও মামলার ফলাফল এখন কী পর্যায়ে আছে তা জানা যায়নি। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের এবার বৈঠকের জন্য ডাকলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার কালীঘাটের বাড়িতে বিকেল 5টায় তাদের ডাকা হয়েছে। এই মর্মে মুখ্য সচিব মনোজ পন্থ জুনিয়র ডাক্তারদের ইমেইল করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওই ইমেইলে বলা হয়েছে, গত 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 10 সেপ্টেম্বর বিকেল 5টা থেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে। নাগরিক হিসেবে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা আমাদের কর্তব্য। তাই এটা আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক করানোর জন্য আমাদের তরফ থেকে পঞ্চম এবং শেষ চেষ্টা। খোলা মনে আলোচনার জন্য কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি সুচিন্তার জয় হবেই। আপনাদের আগের দিনের বক্তব্য অনুযায়ী এই বৈঠকের কোনো সরাসরি সম্প্রচার হবে না, কারণ বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন। বৈঠকের পুঙ্খানুপুঙ্খ কার্য বিবরণীতে দুপক্ষের স্বাক্ষর থাকবে। ইমেইলটিতে আরও বলা হয়েছে, সোমবার বিকেল 5টায় কালীঘাটে বৈঠকের আয়োজন করা হয়েছে। আগের দিন ডাক্তারদের যে প্রতিনিধিরা বৈঠকের জন্য কালীঘাটে এসেছিলেন তাদেরই সোমবারও আসতে অনুরোধ করা হচ্ছে। আরজিকর নারী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। সোমবার তাদের আন্দোলনের 7ম দিন। গত শনিবার সন্ধ্যায় 5 দফা দাবি নিয়ে বৈঠক করতে কালীঘাটে মমতার বাড়িতে যান জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন 2 জন ভিডিওগ্রাফার। বৃষ্টির মধ্যেই আন্দোলনকারীদের বাড়ির ভেতরে যাওয়ার অনুরোধ করেন মমতা। তবে ভিডিওগ্রাফারদের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। তাদের দাবি, সরকারের পাশাপাশি তাদের আলাদা ভিডিও করার বিষয়ে আপত্তি জানান মুখ্যমন্ত্রী। এ নিয়ে বাকবিতণ্ডাও হয়। প্রায় 3 ঘন্টা পর মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
মুখ্য সচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। জুনিয়র ডাক্তারদের মমতা বলেন, তোমরা আমার সঙ্গে কথা বলতে না চাইলে বলো না, কিন্তু বৃষ্টিতে ভিজো না। কথা বলতে না চাইলেও ভেতরে এসো, এক কাপ চা খেয়ে যাও। তাতেও সাড়া দেননি চিকিৎসকেরা। ফের লাইভ স্ট্রিমিংয়ে দাবি জানান তারা। এরপরই মমতার প্রশ্ন, এত অসম্মান কেন করছেন আপনারা? এর আগে নবান্নেও 2 দিন অপেক্ষা করেছি, আজও 2 ঘন্টা অপেক্ষা করছি। এর আগে গত বৃহস্পতিবার রাজ্য সরকারের সচিবালয়ে বৈঠকটি হওয়ার কথা ছিল। তবে লাইভ সম্প্রচারের দাবিতে অনড় ছিলেন জুনিয়র চিকিৎসকেরা। এতে আপত্তি জানায় মমতা সরকার। গত 9 আগস্ট সকালে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ থেকে এক তরুণী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ জানায় ওই তরুণীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এর আগে থেকেই পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছিল। চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইতে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন বেবিনকা। স্থানীয় সময় সোমবার এ ঝড়টি আঘাত হানে। বেবিনকাকে বলা হচ্ছে 1949 সালের পর সবচেয়ে শক্তিশালী ঝড়। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘণ্টায় 151 কিলোমিটার গতিতে ঝড়টি আঘাত হেনেছে। এর আগে 1949 সালে টাইফুন গ্লোরিয়া এমন তীব্র শক্তি নিয়ে আঘাত হেনেছিল। গত সপ্তাহে চীনের হাইনান প্রদেশে শক্তিশালীর দিক থেকে ক্যাটাগরি 4 এর সুপার টাইফুন ইয়াগি আঘাত হানার পর এবার সাংহাইতে টাইফুন আঘাত হানল। বিশ্লেষকেরা বলছেন, সাংহাইতে সরাসরি শক্তিশালী টাইফুনের আঘাত হানা খুবই দুর্লভ বিষয়। সাধারণত এটি ঘটে থাকে চীনের দক্ষিণাঞ্চলে। রয়টার্স জানিয়েছে, সাংহাই শহরে অন্তত 2,50,00,000 মানুষ বাস করে। বেবিনকার আঘাতে তারা বেশ দুর্ভোগে পড়েছেন। রোববার রাত থেকেই সাংহাইয়ের 2টি বিমানবন্দরের ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে শহরের বেশ কিছু রেলওয়ে সেবাও। এছাড়া টাইফুন বেবিনকার কারণে রিসোর্ট, পার্ক সহ চিড়িয়াখানাগুলো বন্ধ করা হয়েছে এবং বন্ধ রয়েছে ফেরি চলাচলও।